ফ্ল্যাট ডিফেন্ডার দিলেন, আপনি আর্জেন্টিনার উইক পয়েন্টে প্রেসার করতে পারলেন না, তাদের আসলে টিম চেঞ্জ করা উচিত হয়নি। ম্যাচটা আসলে ইংল্যান্ড আর্জেন্টিনাকে দিয়ে দিয়েছে, এখানে আপনার গিফট করেছে, কারণ মেসির কাছে তারা এখনো তারা স্বীকার করবে লিওনেল মেসি ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, কারণ লিওনেল মেসির কাছে পুরা ইংল্যান্ড টিম লিওনেল মেসির কাছে হারছে। ইংরেজিতে কাঁচা লিওনেল মেসির আর্জেন্টিনা ফাইনালি সেই ইংলিশ পরীক্ষায় গোল্ডেন জিপিএ 5 পেয়েছে। কোন এক সময় লেটার মার্কস, এখনকার জিপিএ সিস্টেমে গোল্ডেন জিপিএ 5। অবশ্যই ইংল্যান্ড আগে গোল করেছিল, ম্যাচের কিছুটা মুহূর্ত মানে কিছুটা সময় ইংল্যান্ড ডমিনেটও করেছে, কিন্তু এই আর্জেন্টিনা কামব্যাক হিরো। তারা জানে প্রত্যেকটা ম্যাচে কিভাবে আসলে কামব্যাক করতে হয়, মানে কামব্যাক করার নতুন কোনো সূত্র তারা আবিষ্কার করে ফেলেছে, এবং সেটা লিওনেল স্কালোনি, আরেক লিওনেল আন্দ্রেস মেসি, সেটা এনজো ফার্নান্দেস, ম্যাকালিস্টার কিংবা লাউতারো মার্টিনেজ, যে কথাই বলেন না কেন, আনবিলিভেবল আর্জেন্টিনা। প্রথমবারের মতো বিশ্বকাপ ইতিহাসে ইউরোপ এবং লাতিন আমেরিকার দুই সাবেক, মানে আর্জেন্টিনা তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, দুই চ্যাম্পিয়নের লড়াই হতে যাচ্ছে, এবং এটাকে আমি বলতে পারি অল স্প্যানিশ ওয়ার্ল্ড কাপ ফাইনাল, কারণ স্পেনের বাইরে আর্জেন্টিনার অলমোস্ট 90% মানুষ স্প্যানিশ ভাষায় কথা বলে। সো অল স্প্যানিশ ফাইনাল তো আমরা বলতে পারি। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রিনডেল্ট ইন্স্যুরেন্স মাঠ কাঁপানো বিশ্বকাপে। হাসান মাহদি আপনার সাথে, আর আমার সাথে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন, তারকা মিডফিল্ডার মামুনুল ইসলাম মামুন, আপনাকে স্বাগত। ধন্যবাদ মাহদি ভাই আপনাকে। অনেক লম্বা একটা ইন্ট্রো দিয়েছি। এই আর্জেন্টিনা আনবিলিভেবল। হ্যাঁ, আসলে আমরা তো আসলে ম্যাচটাকে 50-50 নিয়েই এগিয়েছে, কিন্তু 50-50-র মাঝেও বলতাম যে একজন মানুষ আছে যে আসলে নিজের করে নেওয়া, আর্জেন্টিনাকে ফেভারিট করে নেওয়া বা আর্জেন্টিনাকে এগিয়ে নিয়ে যাওয়া, সব কিছু মিলে একজন, তাদের কাছে একজন ম্যাজিশিয়ান আছে। ম্যাজিশিয়ানের ম্যাজিকে কিন্তু চেঞ্জ হয়ে গেল, যে আপনার ফিরে আসা বা ফিরে না আসা নিয়ে, যেমন মেক্সিকোকে যেভাবে তারা 3-2 আটকিয়ে দিল, ওই সব কিছু মিলেই মনে হচ্ছিল যে না, ফিরতে না পারা ইংল্যান্ডের চেষ্টা। আর্জেন্টিনা আসলে আই থিঙ্ক আর্জেন্টিনা ডিজার্ভ করে ফাইনাল। আর্জেন্টিনা প্লে ভেরি ওয়েল প্রত্যেকটা পজিশনে, আপনি যদি খেয়াল করে দেখেন তাদের উইথআউট বলে একটা সময় তো ইংল্যান্ড মাঠের ওই পারেও যেতে পারে নাই। সব কিছু মিলে আমি বলবো যে ডেডিকেশন আর হচ্ছে হলো দেশ ফিলিংস, আর সবাই মেসির জন্য খেলে, দেশ রেজাল্ট আমার মনে হয় এক্স্যাক্টলি। এবং এরকম টানা নকআউটের 4টা ম্যাচে এরকম কামব্যাক, আনবিলিভেবল কামব্যাক। আমি একটু শুরু থেকেই লিওনেল স্কালোনির স্কোয়াড নিয়ে আমরা আলোচনা করছিলাম, আমরা বিস্তর আলোচনা করেছি যে লিওনেল স্কালোনির যে স্কোয়াড, সেইখানে রদ্রিগো দি পলের পারফরমেন্স খুব ভালো না, দুজন ফুলব্যাক নিয়ে অলওয়েজ, এবং গতকালকেও 2 ফুলব্যাকের প্রবলেম এমন না যে আমাদের চোখে পড়ে নাই। 2 ফুলব্যাক মেবি নিকোলাস তালিয়াফিকো মাচ বেটার দেন নাহুয়েল মলিনা। তারপরে আমরা যদি দেখি যে আপনার পারেদেসকে দিয়ে শুরু করানো হয়েছে, এবং দিপলের জায়গায় সেখানে জুলিয়ানো সিমিওনেকে নামানো হয়েছে, এবং সিমিয়ানো ফ্রম দ্য ভেরি বিগিনিং, একদম শুরু থেকেই মাঠে প্রচুর এনার্জি আমরা তার দেখেছি, এবং কিছু ডার্টি ওয়ার্ক করেছেন। মানে ফার্স্ট হাফে মনে হয় 5-6টা ফাউল তিনি কমিট করেছেন, ফিজিক্যালি খুবই টাফ। ওই জায়গায় কি এই যে একটা ইংল্যান্ডের উপর একটা মনস্তাত্ত্বিক ফিজিক্যাল প্রেশার তৈরি করা, সেই জায়গায় কি লিওনেল স্কালোনি সাকসেস নিয়ে এসছে? মাসবি টিম তো আসলে আর্জেন্টিনা তো 2 ধরনের ফুটবল খেলে, সেটা বলা আছে যে একটা হচ্ছে তারা ফিজিক্যাল খেলে লাইক ইংলিশ স্টাইলে, সেকেন্ড হচ্ছে তারা কিছুটা টিকিটাকা খেলার ট্রাই করে, এটাকে টিকিটাকা বলে না, ট্রাই করে পাসিং ফুটবল খেলে, পাসিং খেলে। কারণ হচ্ছে লিওনেল মেসি, ম্যাকালিস্টার সবাই তারা উইথ বলে খুব কমফোর্টেবল, ওইরকম না যে তারা আসলে কমফোর্টেবল না। দেশই আপনি দেখবেন অনেক সময় যখন মিডলে খেলে, তারা মিডল ব্লককে যখন আসে মিডলে ওভারলোড করে কিন্তু খেলা শুরু করে। এটার কিছু রিজন থাকে, মিডল থেকে যদি আপনি 1-to-1 করে বাইরন উইং সাইডগুলিতে স্পেস ক্রিয়েট করা, স্পেস পাওয়া যায়। উইঙ্গার নাই, ডায়মন্ড শেপে 4-4-2 খেলে, মাঝে মধ্যে ফ্ল্যাট 4-4-2 খেলে, বাট যে জিনিসটা করার দরকার মেন হচ্ছিল গোল। ওই গোলের জায়গাটুকুতে আই থিঙ্ক আর্জেন্টিনার সাকসেস। চিন্তা করে দেখেন আর্জেন্টিনার প্লেয়ারদের হাইট আর ইংল্যান্ডের প্লেয়ারদের হাইট দেখেন। লাস্ট গোল ক্রসে গোল করেছে,
ক্রসটা করেছে কে? লিওনেল মেসি। কোন পায়ে? ডান পায়ে। মানে এটা তার উইকার ফুট, উইকেস্ট মানে সবচেয়ে উইকেস্ট ফুট। আপনি চিন্তা করেন ডান পায়ে বিট করছে কয়জনকে? ওই দুজন ডিফেন্ডারের মাঝে ছিলেন লাউতারো, দুইজন ডিফেন্ডারের মাঝে লাউতারো, মেসির সঙ্গে দুজন ডিফেন্ডার, ডিফেন্ডার। 4 জন আউট অফ দ্য ম্যাচে। নর্মালি জিনিসটা ওইটা তো এলিস্টারের গোল হয়ে যায়, এলিস্টারের বারে লেগে আসছে। দ্যাটস ওয়ে আই থিঙ্ক অর্গানাইজটা ভালোভাবে হয় নাই, ডিসঅর্গানাইজ ছিল। যদি বারে না লেগে আসতো বা অন্য কীভাবে আসতো, তারা অর্গানাইজ থাকতো। কিছুটা ডিসঅর্গানাইজের। মেসির দুর্দান্ত ক্রস, লাতারোর দুর্দান্ত হেড। লাতারো লাস্ট ম্যাচে গোল করেছে, এই ম্যাচে গোল করেছে। আপনি ব্যাক টু ব্যাক একটা স্ট্রাইকার গোল করা, যে লাতারোকে প্রথম থেকে আমরা বলে আসি কেন আলভারেজকে খেলাই না, কেন লাতারো খেলাই, রিজন দিস ওয়ান। আপনাকে ওই স্কলানি যখন টিম চেঞ্জ করে, ডিপলকে দেওয়া হয়নি, ডিপলকে যখন মাঠে দিয়েছে, দেখেন ডিপলের পারফরমেন্স। আপনার যখন যে প্লেয়ারকে সে মাঠেই চেঞ্জিংয়ে নামিয়েছে, প্রত্যেকটা জায়গায় লাতারো গোল করেছে। প্রত্যেকটা প্লেয়ার, রাইট ব্যাক মলিনার জায়গায় যে আপনার মন্টিয়েলকে নামাইছে, নামানোর পরও 3টা ক্রস, পারেদিসকে উঠিয়ে নিয়ে পরবর্তীতে সে নামিয়েছে নিকো গঞ্জালেসকে, লেফট সাইড দিয়ে আবার ক্রসিং সিস্টেম বাড়িয়ে দেওয়া, হোয়াইট করে দেওয়া, সবকিছু মিলে আমি বলবো যে স্কলারি কিছু জায়গায় চেঞ্জিংয়ে মাস্টার মাইন্ডের কারণে ম্যাচটা তার কাছে আসা, এবং প্রত্যেকটা চেঞ্জিং প্লেয়ার ক্লিক করা। হ্যাঁ, এই সুযোগটা ইংল্যান্ড দিয়েছে আর্জেন্টিনাকে করতে। এই সুযোগ যদি ইংল্যান্ড না দিত, আর্জেন্টিনা এইভাবে চড়া হয়ে উঠতে পারতো না। এটারও রিজন আছে। এক গোল আই থিঙ্ক তারা মনে করছে গোলটা ধরে রাখতে পারবে। আচ্ছা, এইটা কেন মনে করার কারণ আছে? মানে টমাস টুখেল যে কাজটা করলেন, সেটা হচ্ছে এটা আফটার ম্যাচ হ্যারি কেন এই কথাটা বলেছেন, যে তিনি বললেন যে এই ম্যাচে মেবি আমাদের অ্যাপ্রোচটা এরকম ছিল, মানে কোচের উপরে অসন্তুষ্টি বোঝা গেছে, যে আমাদের এরকম অ্যাপ্রোচ ছিল যে আমরা একটা গোল করেছি, আমরা মনে হয় সেটাকেই ডিফেন্ড করব, আমরা মোর ডিফেন্সিভ হয়ে গেলাম এবং আমরা 10 জন নিচের দিকে নেমে ডিফেন্ড করা শুরু করলাম, লো ব্লকে চলে গেলাম। তো এই যে টমাস টুখেল লো ব্লকে চলে যাওয়ার রিস্কটা নিল, তিনি তো নিশ্চয়ই আগের 3টা ম্যাচ দেখেছেন নকআউটে। আপনার টিমের স্ট্রেংথ আপনাকে বুঝতে হবে। আমরা যখন স্ট্রেংথ নিয়ে কথা বলি, আপনার টিমের স্ট্রেংথটা বুঝতে হবে। আপনার টিমের স্ট্রেংথ ওই জায়গায় লস করে যখন আপনি আপনার ফিলোসফি থেকে বাইরে হবেন। ঠিক আছে, আর্জেন্টিনার ফিলোসফি থেকে বাইরে হয় নাই। আর্জেন্টিনার স্বাভাবিক ফুটবলটা খেলেছে, যেটা করার দরকার ছিল, যাকে দিয়ে করার দরকার ছিল সেটা করে দিয়েছে। এখন আপনি ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার লিওনেল মেসি, বারবার বলি, এটা তার বারবার বলতে হবে না, সবাই জানে। লিওনেল মতো মেসির মতো ম্যাজিশিয়ান আছে, ইংল্যান্ড তাকে টাপ মার্কটা করতে পারে নাই, বিকজ মেসি এটাকে ইজি করে নিয়েছে। এবং তার রিজন মানে আমার কাছে অবাক লাগে, ইংল্যান্ডের যেমন সাকাকে তারা রাশফোর্ডকে নামিয়েছে, তাও 5-7 মিনিট আগে। সবকিছু যে আপনার ক্লিকটা করা, বার্লিংহাম আর হলো হ্যারি কেনের, এই দুইজনের যে ম্যাচে ক্লিক করা, এই দুইজন কিন্তু টোটালি ম্যাচে ছিল না। হ্যারি কেন অনেক নিচের দিকে ম্যাচের বাইরে ছিল, দুজন ম্যাচের বাইরে ছিল। গোলটাও যদি আপনি চিন্তা করে দেখেন, ওই আমরা যে কথাটা বলি রাইট ব্যাক লেফট ব্যাকের ওই দুই উইং দিয়ে এসেছে, দুই ব্যাগের এক উইং থেকে ক্রস, আরেক রাইট ব্যাক দেখলো না তার পিছনে ম্যান আছে। এই যে নাহুয়েল মলিনা, এই যে একটা ভালো ক্রস করেছে, ক্রস কিন্তু খারাপ, দারুণ ডিফেন্সার গোলকিপারের মাঝখানটা, যেটা ফাঁকা জায়গায় উইঙ্গাররা খুঁজে, দুর্দান্ত ক্রস, দুর্দান্ত ফিনিশ হয়েছে, কিন্তু ওই উইকেস্ট জায়গা থেকে। আর যদি আপনি স্ট্রং এর দিকে দেখেন, ইংল্যান্ড কোনো দিক দিয়েই আর্জেন্টিনাকে কোনো জায়গা থেকে কিন্তু স্টপ করতে পারেনি। আপনি ফার্স্টে বলেছেন যে ডুয়েলে সিমোনে কি করেছে, ফাইট করেছে। এই ম্যাচ হবে ফাইটার ম্যাচ, প্রচুর ফিজিক্যাল চার্জ করেছে। এলিস্টার, প্যারাডাইস, সবাই মিলে কিন্তু ওই জায়গায় মাঝখানে ফাইট করতেছিল। ডিফেন্ডার আপনার আর্জেন্টিনার ডিফেন্ডারের সঙ্গে ইংল্যান্ডের স্ট্রাইকাররা পাচ্ছিল না, বিকজ অফ মনে হচ্ছিল যে বডিতে খেলছে। আর্জেন্টিনার স্টপাররা স্ট্রং উইথ স্ট্রাইকারের থেকে বেশি ইংল্যান্ড স্ট্রাইকার থেকে। মানে এই ম্যাচটা হবে ফিজিক্যাল উইথ আপনার কিছুটা টেকটিক্যালি। ফিজিক্যাল যখন খেলতে যাবেন, তখন টেকটিক্যালি গুলি আপনাকে ভুল ভ্রান্তি থাকবে, কারণ আপনি ফিজিক্যাল যাচ্ছেন। আর যদি আপনি টেকটিক্যালি সুন্দরভাবে ব্লক করতে পারেন, টেকটিক্যালি ইউজ করতে পারেন, তাহলে ফিজিক্যাল আপনার যেতে হচ্ছে না, যেটা আর্জেন্টিনা করেছে। আর্জেন্টিনা স্টার্টিংয়ে ফিজিক্যাল ছিল, এরপরে তারা নর্মালি যে কাজটা করা দরকার বল কন্ট্রোল করে, তারা সেটাই করেছে। আর লাস্ট, এটা তো আর বলার দরকার নাই, তারা লাস্ট 4 ম্যাচ ধরে যেভাবে কামব্যাক করতেছে, এই কামব্যাকের থিওরি সব কিছু মিলে অন্য টিমের কোচের এই জিনিস নিয়ে ভাবা উচিত ছিল, যে আসলে আর্জেন্টিনা কামব্যাক করতে পারে এবং কামব্যাক করে ম্যাচ জয়ও করতেছিলই তো, মানে নকআউটে তাই হচ্ছে। এটা আপনার যদি ওভারঅল সবকিছু যদি চিন্তা করে দেখেন, তাহলে এখানে আপনি স্টপ হবেন, তাহলে আপনি ডিপ ডিফেন্ডিং এ যাবেন না। রাইট। এখন
আমি না, আমি মামুনুল প্রশ্নটা একটু এইভাবে করি যে একটা গোল দেওয়ার পরে ওয়ান গোল লিড আসলে অলওয়েজ রিস্কি। তো যেটা করলেন টমাস টুখেল সেটা হচ্ছে তিনি দলটাকে ডিপ ডিফেন্ডিং করালেন বা লো ব্লক করিয়ে ফেললেন। সেই সময়টাতে ইংল্যান্ড যে প্রেশারটুকু ধরে রেখেছিল সেই প্রেশারটা যদি অন্ততপক্ষে আরো 20-25 মিনিট খেলতো তাহলে এটা নিশ্চিতভাবে আর্জেন্টিনার উপরে একটা বাড়তি চাপ তো তৈরি করতো। প্রেশার তো মাস থাকতো আপনার পায়ে, যখন যেমন স্পেন ফ্রান্সের ম্যাচ দেখলে আপনি বুঝতে পারবেন ফ্রান্স স্পেনকে কি প্রেশার করবে। স্পেন ফ্রান্সকে উইথ বল রেখে 1-0-তে তাদের পায়ে বল রেখে প্রেশার ক্রিয়েট করলো, এবং আর্জেন্টিনা যে স্টাইলে মিডলে 1-to-1 খেলে গোল করার ট্রাই করে সেম কিন্তু স্পেন খুব ক্লিয়ারলি করে। আপনার সেকেন্ড গোলের অলমোস্ট যে পাস রাইট ব্যাক এসে গোল করা, পেড্রো এসে গোল করা, সবকিছু মিলে আপনাকে মানে ম্যাচে যদি চিন্তা করেন ইংল্যান্ড বল উইন করার পর 5টা টাচও করতে পারেনি। মানে আপনি এই 5 সেকেন্ডের মধ্যে রিকভারি, আপনি এই ইংল্যান্ডকে কোনো সময় দেখেন নাই। তাহলে আপনি সুযোগ করে দিয়েছেন আর্জেন্টিনাকে খেলার জন্য, আর আর্জেন্টিনা ওইটাই চেয়েছে যে সুযোগ করে দেওয়া, কিছু ওপেন স্পেস দেওয়া। এই ধরনের ম্যাচে 50-50 ম্যাচে আপনি যখন অনেকগুলি স্পেস পাবেন আপনি একটা গোলই করবেন। এলিস্টারের হেড, এলিস্টারের শুটিং, দুইটাই বারে লাগা, গোলকিপারের দুর্দান্ত সেভ, একটা পিকফোর্ড তো দুটো খুব ভালো সেভ দিয়েছে, দুর্দান্ত সেভ হচ্ছে। এখন আপনি চারটা যদি চিন্তা করেন 4টা গোলের মধ্যে তো একটা হওয়া উচিত ছিল, হয় নাই, হয়েছে কোনগুলি অন্যগুলি। তাহলে আপনাকে তখনই সিগন্যাল দিচ্ছে যে আপনার ডিফেন্স আপনার মিডফিল্ড রাখতে পারছে না, উইং দিয়েও না মাঝখান দিয়েও না। আপনি মাঝখান দিয়ে সুপার ব্লক করেছেন, কিন্তু আপনার যে ব্লকটা করা উচিত ওই জায়গাটুকুতে আপনি মিস করেছেন। যে দূর থেকে শুটিং করলে তো নিশ্চয় 2 বা 1 জন। এই আলোচনাটা একটু আসবো আমি লং রেঞ্জ শুটিং এর ব্যাপারে, যে সাধারণত আমরা আর্জেন্টাইন প্লেয়ারদেরকে খুব বেশি এই ওয়ার্ল্ড কাপে খুব বেশি লং রেঞ্জ শুটিং দেখি নাই। ওই যে কথাটা নিয়ে আলোচনা হচ্ছিল যে তারা মানে অ্যারাউন্ড দ্য মিডল ব্লক ওই জায়গা থেকে প্যানিট্রেট করে, একটু রোটেট করে হয়তোবা লাস্টের দিকে গিয়ে লাস্ট 20 মিনিটে খুবই সিম্পল ফুটবলটা খেলে, লাস্ট 20 মিনিটে গিয়ে তারা স্পেস ওয়াইড করে এবং লিওনেল মেসি হয়তোবা ডান প্রান্ত থেকে অপারেট করে, তখন 4-5-1 হয়ে যায়, 4-5-1 রাইট, এরকম হয়ে যায়। আলভারেজ, লাতারো আর মেসি থাকে 4-3 করে দেয়, আর নিচে তিনটা ফ্ল্যাট করে দেয়। ওই 4-3-3 বা 2-3-1 হয়ে যায়, 4-2-3-1, কিন্তু মেসিকে একটু রাইট সাইড থেকে অপারেট করতে হয়। হয়তোবা এটা 70 মিনিটের পর এই কাজটা স্কলারের প্রত্যেকটা ম্যাচেই করেছে, রাইট। এটা মানে নকআউট ম্যাচগুলোতে, গ্রুপ পর্বে আবার ডিফারেন্ট ছিল, গ্রুপ পর্বে তো কোনো প্রেসারও ছিল না, রেজাল্ট হয়ে গেছে, এখন আপনার ওদিকে প্রেসার নেই। যখনই সে রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16, রাউন্ড অফ 8, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল পর্যন্ত সেম কাজটাই করেছে। 70 মিনিট পর তার কিছু চেঞ্জ করে নেয়, তাকে 4-2-3-1 বা 4-3-3 করে দেয়, করার পর মেসিকে একটু রাইট সাইডে করে দেয়, আর তারা পিছন থেকে 2 জন আলভারেজ আর মার্টিনেজ চেষ্টা করে, লাতারও চেষ্টা করে বলটা মিট করার জন্য ক্রসে। মাঝে মধ্যে স্টপারও ওখানে থাকে আমাদের, আপনার 2 গোল করা লিসান্দ্রো মার্টিনেজ, তারা ওই জায়গায় যেয়ে ওখানে মিট করে। মেন জিনিস হচ্ছিল আপনি সেম প্ল্যানিং স্টাইলে খেলছেন, আপনি সেম ফিলোসফিতে খেলছেন, খুব ইজি ফুটবল। আসলে আর্জেন্টিনা খুব সিম্পল ফুটবলটা খেলেছে, একই রিদম, একই জিনিস, একই জায়গা, একই গোল, একই মুভমেন্ট, গোলগুলি দেখেন একই জায়গা দিয়ে, সবকিছু আপনি একই করতেছেন, প্রত্যেকটা ম্যাচে একই রকম গোল হচ্ছে, ক্রস থেকে গোল হচ্ছে, লং রেঞ্জ থেকে গোল হচ্ছে, কিন্তু আপনি এটাকে স্টপ করতে পারছেন না। কেন জানেন? বিকজ অফ মেসির 95% অ্যাকুরেসির কারণে, রাইট। মানে একদমই 100% অ্যাকুরেসি। এবং লিওনেল মেসি গতকালকে দেখলাম যে 3 জন ডিফেন্ডার, মানে হ্যারি কেইনকে প্রথম, তারপরে মানে তিনি পরাস্ত করলেন এবং লাস্ট পর্যন্ত তাকে বাধ্য হয়ে সম্ভবত জেমস তাকে ফাউল করলেন, 3 জন মিলে তাকে মারলো না। এটা আসলে এই ধরনের ম্যাচ হয় কি, মাঠের বাইরে এক ধরনের আপনি প্রবলেম ফেস করেছেন এবং মাঠে এসে আপনি আরেক ধরনের প্রবলেম আপনাকে ফেস করতে হচ্ছে ইন দ্য ফিল্ড। তা যারা মাঠের বাইরের দিক চিন্তা করে তারা মাঠে করতে পারবে না, যারা মাঠে চিন্তা করবে তারা মাঠের বাইরেরটা স্টপ রাখবে। এখানে হচ্ছে আপনি ইংল্যান্ড আর্জেন্টিনা তো একটা সমস্যা থেকে আসে ওয়ার্ল্ডের 86-এর পর থেকে, আর তাদের প্রবলেমটা থাকবে। এই প্রবলেমটা থেকে শুরু হওয়ার থেকে মাঠ পর্যন্ত আসা, এই মাঠে আপনার 86-এ ম্যারাডোনা করে গেল, আর 2026 এটা মেসি দেখিয়ে দিল যে না, উত্তরসূরি একজন তার বেস্ট প্লেয়ার, মানে ওয়ান অফ দ্য ম্যাজিশিয়ান একজন আছে টিমে। এবার আমি একটু মানে প্রত্যেকটা পজিশন ওয়াইজ যদি একটু আলোচনাটা নিতে চাই, যে 4-ম্যান ব্যাক লাইন, এর ইংল্যান্ডেরও তাই ছিল। ইংল্যান্ডের একটা জিনিস আমার কাছে খুব অবাক লেগেছে, যে তারা স্পেন্সকে নামিয়েছে, খুবই হাই পেসি একজন ফুটবলার স্পেন্সকে নামানো হয়েছে, এবং স্পেন্স গতকালকের ম্যাচেও যে কয়টা বল আসলে লেফট উইং দিয়ে অপারেট তিনি করেছেন, এবং তিনি যখন মেসিকেও আপনার মিট করছিলেন
খুব ভালোভাবেই কাজগুলো করেছেন, যে খুব খারাপ করেছেন ব্যাপারটা তা না। মার্ক গেই সবসময় থাকে, জন স্টোনস এবং জেমসকে নামানো হয়েছে। এখানে আমরা দেখছিলাম কোনসা ভালো করছিলেন। এই একটা চেঞ্জের কথা আমার একটু অবাক লেগেছে। আরেকটা জায়গায় হচ্ছে আপনার রজার্সকে নামানো হয়েছে, এখানে ননি মাদুয়েকে কিংবা বুকায়োকো সাকা খেলেন। আমার কাছে আসলে ফরমেশনটা না, আমার কাছে মনে হচ্ছে ইংল্যান্ডের আসলে ওই ধরনের অ্যাবিলিটি আপনার লাইক ফ্রান্স, লাইক স্পেনের মতো খেলার মতো তাদের কোনো ফিলোসফি নাই। ওই ফিলোসফি তাদের থাকলে আই থিঙ্ক তারা ফাইনাল খেলতো আজকে। কিন্তু তারা একটা জায়গায়, তারা সব জায়গায় বেঁচে গেছে। দুইজন, তাদের নাম্বার 9 আর নাম্বার 10 6টা 12টা গোল করে ফেলেছে। মানে এই দুইজনই, নাহলে কঙ্গোর বিপক্ষেও দলটা হারতে পারত, হারার সম্ভাবনা বেশি ছিল। কঙ্গো যদি মিস না করতো 2-0 হয়ে গেল, সবকিছু মিলে আপনার হ্যারি কেনের, ইনফ্যাক্ট নরওয়ের এগেইনস্টেও ইংল্যান্ডের জেতার কথা না, যদি সরলট এবং হল্যান্ডের গোলটা হয়ে যেত, 2-0 হয়ে গেলেই শেষ, গেম ওভার। এইটাই আপনার ফ্ল্যাগ ডিফেন্ডার দিলেন, আপনি আর্জেন্টিনার উইক পয়েন্টে প্রেসার করতে পারলেন না, আপনি আর্জেন্টিনার মাঝখানটা ভাঙতে পারলেন না, মিডফিল্ড ভাঙতে পারবেন না। আপনাকে আমি লাস্ট প্রোগ্রামে বলছি যে ক্রিয়েটিভ মিডফিল্ডার কিন্তু আপনার ইংল্যান্ডের নাই, ক্রিয়েটিভ মিডফিল্ডার কিন্তু আপনার আর্জেন্টিনার আছে। আপনার স্ট্রং মিডফিল্ডার, ইংল্যান্ড খেলে স্ট্রং মিডফিল্ডার, একদম খুবই স্ট্রং, তারা ফাইট করে সেকেন্ড বল। আমি আগে ডিফেন্স লাইনটা নিয়ে আলোচনা শেষ করি, আমি মিডে আসব। না, আসলে ডিফেন্স যদি আপনি ইংল্যান্ডের ডিফেন্স বলেন, ইংল্যান্ডের ডিফেন্স ফার বেটার টু আর্জেন্টিনা ডিফেন্স, রাইট। আমি যদি দুই সেন্টার ব্যাক দেখি, আপনাকে বললাম না, তারা ওই ফিলোসফি থেকে আপনার এই স্পেনকে আপনি দেখেন না, স্পেনের রাইট লেফট ব্যাক কই থাকে, ওই ধরনের ফুটবল। আপনি ইংলিশ লিগে এক ধরনের ফুটবল খেলেন, আর ইংলিশ টিম যখন ন্যাশনাল টিম হয়ে আসেন তখন আরেক ধরনের ফুটবল আপনি চলে যান। এইভাবে আপনি ম্যাচ জিততে পারবেন না। ম্যাচ জিততে গেলে আপনাকে আপনার 90 মিনিটস যে ম্যাচ আপনি ইংলিশ লিগে খেলেন, সেম ম্যাচ যদি আপনি 90 মিনিটস খেলতে যান, ইংলিশ লিগে কি খেলা হয়, ডাইরেক্ট খেলা হয়, উইংয়ে খেলা হয়, ক্রস হয়, এই জিনিসগুলো আপনাকে অহরহ করতে হবে। দেন আপনি তাকে তো আর্জেন্টিনাকে বিট করতে পারবেন। আর্জেন্টিনা না, যে কোনো টিমকে আপনার বিট করবে। লেতিন আর ইউরোপিয়ানের মধ্যে তো একটা ডিফারেন্স থাকে। ওই ডিফারেন্সটা কখন তৈরি করে দিবেন? ডিফারেন্সটা তখনই তৈরি করে দিবেন যখনই রাইট ব্যাক লেফট ব্যাক আপনার ওভারল্যাপ করবে, যাবে, কারণ ওদের দুইজনকে সাপোর্ট দেওয়ার জন্য দুইটা মিডফিল্ডারই আছে মাঝখানে। আমি মনে করি যে এই দিক দিয়ে তারা ফেলার। ওকে, এবার একটু মিডফিল্ড আসি। আপনার পজিশন, আপনি যেখানে খেলেছেন আপনার প্লেইং ক্যারিয়ারে, ডেকলান রাইস এবং এলিয়ট এন্ডারসন। ডেকলান রাইসকে আমরা জানি আর্সেনালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলেছে, আর্সেনালকে ইপিএল চ্যাম্পিয়ন করিয়েছেন। মাচ মোর ডিফেন্সিভ, বেস্ট পারফর্মার, মাচ মোর ডিফেন্সিভ, বাট খুবই ফিজিক্যাল, খুবই গুড ডিফেন্ডিং ওয়ার্ক তার থাকে, মাঝমাঠটাকে সে নিয়ন্ত্রণ করে। ডেকলান রাইস এবং এন্ডারসনের পাশাপাশি আমরা যদি একটু আর্জেন্টিনার মাঝমাঠটা দেখি, এটা ওভারলোড করা ছিল বেসিক্যালি। এনজো ফার্নান্দেজ, ম্যাকেলিস্টার, লিসান্দ্রো পারেদেস এবং হচ্ছে জুলিয়ানো সিমিওনে। এখানে আসলে দুইটা প্লেয়ার আসলে আসল কাজটা করেছে। এনজো ফার্নান্দেজ, তার একটা দুর্দান্ত গোল, আর ম্যাকেলিস্টার। প্রত্যেকটা ম্যাচে ম্যাকেলিস্টারের এফোর্টটা দেখেন। সে যে লিভারপুলে যাওয়ার পর তার যে প্লেইং স্টাইল চেঞ্জ হয়েছে অনেক জায়গায়, যে তার খেলার মধ্যে তার অনেক কিছু দুর্দান্ত মুভমেন্ট হয়। আপনি প্রত্যেকটা ম্যাচে সে 5'7" না 5'8" একটা মানুষ 6'3" উপরে যায়, 2 উপরে যায়, হেড করতেছে, মিড করতেছে, বলে 5'9", ম্যাকেলিস্টার লম্বা 5'9", এই তো 6'2" কাছে যায় আপনি 6'1" মাঝখান দিয়ে আপনি যে হেড করতেছেন, বল কন্ট্রোল করতেছেন, বল গুড পাস করছেন। মানে একটা প্লেয়ারের এই যে লিভারপুলে যাওয়ার পর এত চেঞ্জ, আপনি এই জায়গায় যদি চিন্তা করে দেখেন, আমার কথা অনেকে একমত পোষণ করবে না, একমাত্র রাইস ছাড়া অন্য কেউ আর্জেন্টাইন মিডফিল্ডারের থেকে বেটার মিডফিল্ডার না। যদি আপনি নাম্বার 10-এ যান, জুড বেলিংহামে যদি যান, তাইলে আমি বলবো যে জুড বেলিংহাম আর রাইস ছাড়া আপনি যদি অন্য আর্জেন্টিনার 3 মিডফিল্ডারের চিন্তা করেন, আমি মনে করি এখানেও ইংল্যান্ড বেটার, আর্জেন্টিনা একটু পিছনে সামান্য, এটা 19-20 বিকজ অফ জুড বেলিংহামের জন্য। আপনি জুড বেলিংহাম আর ম্যাকঅ্যালিস্টারে ধরতে পারেন। আর এনজো ফার্নান্দেজ সঙ্গে রাইসের হয় না, রাইস বেটার। আবার প্যারাডাইসের থেকে রাইস তো অনেক, এটাই বললাম বেটার। তাইলে আপনাকে একটা অংশ ইংল্যান্ড বেটার মিডফিল্ডে, কিন্তু ডুয়েল বেটারে ইংল্যান্ড আর্জেন্টিনার থেকে ওই জায়গায় অনেক দূর পিছিয়ে ছিল ইংল্যান্ডের যে চেঞ্জগুলো, যে ননি মাদুয়েকে না দিয়া আপনার মর্গান রজার্সকে নামালো,
গর্ডনকে দিয়ে শুরু করিয়েছে এবং গর্ডন গোলটাও করেছেন দারুণ। না, তাদের আসলে টিম চেঞ্জ করা উচিত হয়নি। লাস্ট 11ই তাদের ওইটা ফ্রান্সও কিন্তু এই ভুলটা স্পেনের এগেইনস্টে করেছে, তিনটা চেঞ্জ করে ফেলেছে। ওই চেঞ্জটা উইনিং একটা টিম আপনার দেখেন স্কলারের এত কিছু গেছে, আমাদের একটা যে ডিপল পারফর্ম করছে না, ডিপলকে না দিতে পারে, কাকে ডিপলকে না দিয়ে শুরুতে যে জুলিয়ানো সিমিওনেকে নামানো হয়েছে, এইটা কি গুড মুভ মনে করেন আপনি? বিকজ অফ ভেরি গুড মুভ, কারণ ও ওই জায়গায় কিছু করতে না পারলে ইংল্যান্ডের ডিফেন্ডার বলেন, উইঙ্গার বলেন, মিডফিল্ডার বলেন, কিছু ফাইটিং ডুয়েল তৈরি করেছে, যেখানে আসলে ইংল্যান্ডকে সে কি মনে হচ্ছে, ছোট একটা মানুষ, স্ট্রং একটা মানুষ, বিশাল একটা দেহকে তার হাত দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া, ওই জায়গায় যে স্ট্রং কয়েকটা ফাউল, বাবার মতন আসলে ওর অনেক খেলার ধরন, মানে সিমিওনির মতো। আমার কাছে মনে হয়েছে যে সিমেনে নামার পর ওই যে রাইট সাইডটা যে জিনিসটা ডিপোলের বারবার আক্রমণ হচ্ছিল এবং আর্জেন্টিনার এগেইনস্টে 50.6% অ্যাটাক বেসিক্যালি হয়েছে এই মানে গর্ডনের সাইড দিয়ে, গর্ডনের সাইড দিয়ে। আমি বললাম তো সিমেনে দেওয়াকে বেস্ট অপশন, কারণ 4-4-2 তে একজন উইঙ্গার আপনাকে রাখতে হবে যে আপ এন্ড ডাউন করতে পারে এবং ফাইটার 90 মিনিট সে আপ এন্ড ডাউনে রাইট ব্যাককে কিছুটা হেল্প করতে পারবে। ওই কাজটাই সিমেনে করছে। কিন্তু ম্যাচে ওই ধরনের ফুটবল আপনি আশা করেন গর্ডনের মতো ফুটবল খেলা বা ইয়ামালের মতো, মানে ধরেন বারকোলার মতো ওই ধরনের ফুটবল খেলা নাই। ওর যে কাজটা ছিল ডাটি কাজ, সে ওইটাও করেছে এবং উইট বলে কিছু কাজ করেছে, যেটা আসলে টিমের লিওনেল মেসিকে সাপোর্টের জন্য পিছ থেকে যে সাপোর্টটা দেওয়া দরকার ওই জায়গায় সাপোর্টটা দিয়েছে। আচ্ছা মামুন, উইদাউট বলেও আমি আর্জেন্টিনাকে দেখি নাই, অনেক বেশি মুভ করেছে, বাট খুব কুইক, যখন করার দরকার খুব কুইক করেছে এবং তারাও কিন্তু এই ম্যাচের পেস অনেক হোল্ড করেছে এবং পরবর্তীতে ইংল্যান্ডকে আমরা দেখলাম ফ্রম দ্য ভেরি বিগিনিং প্রথম 10 মিনিট একদম হাই প্রেস করেছে, যে জিনিসটা আমরা বারবার আলোচনা করছিলাম যে ইংল্যান্ড যদি শুরু থেকে হাই প্রেসটা করে, কারণ হাই প্রেসে আর্জেন্টিনার দল নিজেরা প্রেস করতে পারে না। ডিফেন্ডারের পাসিং বা গোলকিপারের যে জায়গাগুলি পাসিং কোয়ালিটিটা এত ভালো না, একটু প্রবলেমে পড়ে। গতকালকে আমরা দেখলাম যে তারা বক্সের ভেতরে বেশ ভালো পাসিং খেলেছে। কারণ হচ্ছিল আপনার দুইটা স্ট্রাইকার যখন আসতেছে, দুইটা স্ট্রাইকারের পিছনে একটা মিডফিল্ড, বারবার আর্জেন্টিনার একটা মিডফিল্ড খালি হচ্ছে। কেন জানেন? তখন 3 মিডফিল্ডার আর্জেন্টিনার, আপনার ইংল্যান্ডের 2টা মিডফিল্ডার, ওই জায়গায় একটা এক্সট্রা নিউমেরিক্যাল অ্যাডভান্টেজ তারা পেয়েছে, কারণ দুইজন হ্যারি কেন আর জুড বেলিংহাম কিন্তু একই সঙ্গে প্রেস করছে, দুইজন একই সঙ্গে, যদি একজন স্টপ করতো তাহলে কাজটা হতো। ওই যে আপনার ব্লকগুলি পিছনের স্ট্রাইকারের পিছনের ব্লক, মিডফিল্ডের পিছনের ব্লক, মিডফিল্ডের পিছনের ব্লকটা ভালো ছিল ইংল্যান্ডের, কিন্তু স্ট্রাইকারের পিছনের ব্লক, মিডফিল্ডের সামনের ব্লকগুলিতে আর্জেন্টাইন মিডফিল্ডাররা খুবই সুন্দরভাবে স্পেসগুলিতে বল নিয়েছে, যেখানে 50-50 বেশি ট্যাকেল সবচেয়ে বেশি হয়েছে। না, ম্যাচটা আসলে ইংল্যান্ড আর্জেন্টিনাকে দিয়ে দিয়েছে, এখানে আপনার গিফট করেছে, কারণ মেসির কাছে এখনো তারা স্বীকার করবে লিওনেল মেসি ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, কারণ লিওনেল মেসির কাছে পুরা ইংল্যান্ড টিম লিওনেল মেসির কাছে হারছে, দুইটাই অ্যাসিস্ট তার। এনজো ফার্নান্দেসের এটা হলো 80% এনজো ফার্নান্দেসেরই গোল, কারণ মেসির দেওয়ার পাস, ওরই অপশন তৈরি করা, ওই শুটিং করে গোল করেছে, বাট উইনিং গোল, ক্লিনিক্যাল উইনিং গোলটা যে লাউতারো করেছে ওটা তো একদম মানে খাওয়াই দিছে পুরো। ক্রসটা আমি তো বললাম 2 ভার্সেস 1 এ সে যে টানটা দিল, সে আর ইনসাইডে যে মানুষ আউটসাইডে টান দেয়, মানুষ ইনসাইড করেছে এবং ডান পায়ে আবার ক্রস, দুর্দান্ত ক্রসে, যে ওই উইনিং পাস, উইনিং গোল সবকিছুই উইনিং জিনিস মেন্টালিটিতে। টিম হিসাবে আর্জেন্টিনা ইংল্যান্ডের কাছে এক জায়গায় এগিয়ে ছিল, মেন্টালিটি জায়গা থেকে, ডেডিকেশন, এই দুইটা জায়গায় আমি মনে করি তারা এগিয়ে। তারা আর্জেন্টিনার জন্য খেলে, তারা লিওনেল মেসির জন্য খেলে, তারা দেশের, মানে তাদের মধ্যে আমি একটা জিনিস দেখছি, তাদের প্লেয়ারদের মধ্যে একটা গুড বর্নিং আছে, দেশে তারা মেন্টালিটিতে অনেক স্ট্রং। আর স্কলানির কথা নাই বলি, তাদের কোচিং স্টাফের কথা না বলি, তাদের কোচিং স্টাফ আই থিঙ্ক তাদের ডিসিশনগুলি এখন 100% সবগুলি ওকে হচ্ছে। আচ্ছা, এই প্রথম গোলটা যেটা আর্জেন্টিনা আসলে খেয়েছে, সেই গোলটাতে আমরা যদি দেখি যে একটা লম্বা বল বেরিয়েছে, রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে বলটা অপারেট হয়েছে এবং সুন্দর একটা ক্রস লেফট ফ্ল্যাঙ্কে। নাহুয়েল মলিনা মেবি ওই মুহূর্তে গর্ডনকে তিনি চিন্তাও করেন নাই, গর্ডনের পজিশনও তিনি বুঝেন নাই, তার নিজেরও বডি পজিশন ঠিক ছিল না, তার ভিশনও ঠিক ছিল না। ক্রসও ভালো হয়েছে, ক্রস করতে দেওয়া, লেফট ব্যাকের ক্রস করতে মানে জায়গা দিয়েছে,
প্লাস হচ্ছিল সবচেয়ে বড় ভুলটা করছে রাইট ব্যাগে। হুম তার বডিটা যদি ওপেন থাকতো আই থিঙ্ক গর্ডন বলটা পেত না। হুম গর্ডন যে পিছনে আছে মলিনা দেখেও নেই, জাস্ট সে বাম পা দিয়ে ক্লিয়ার করতে গেছে। তার বডি যদি ওপেন থাকতো তাহলে আই থিঙ্ক গর্ডন বলটা না পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই যে এই জায়গায় মোটামুটি ভাবে আমরা যদি চিন্তা করি স্পেনের উইঙ্গাররা দে আর ভেরি ফাস্ট। স্পেন নিয়ে তো আসলে আচ্ছা এটা নিয়ে আলোচনা আমরা এটা পরে অনেক করব, বড় আলোচনা আলোচনা আছে। হবে এটা নিয়ে আমরা কারণ আজকে ফাইনাল হয় হলো নার্ভের নার্ভের ফাইনাল হচ্ছিল 50-50 ম্যাচ নার্ভের খেলা, যে যত বেশি নার্ভ। ইনফ্যাক্ট এই সেমিফাইনাল আমার কাছে মনে হচ্ছে নার্ভে ইংল্যান্ড হেরেছে, দুইটাই নার্ভের। হ্যাঁ মেসি আপনার ফ্রান্স আর স্পেনের তো নার্ভের ছিল, স্পেন সেটাকে ভালো কাজে লাগিয়েছে, কন্ট্রোলে করছে। আপনার ইংল্যান্ড আর্জেন্টিনাও নার্ভের। আপনার স্পেন ফ্রান্স কেন নার্ভের হবে না? তারা বিগত দুইটা ম্যাচও দেখা গেল যে ফ্রান্স স্পেনের কাছে হারছে, তাও একটা নেশনস কাপ সেমিফাইনাল, ইউরো সেমিফাইনাল আর ফাইনালে। জিনিসটা আসলে নর্মালি হলো নার্ভের খেলা, আপনি যেভাবে নার্ভটা ধরে রাখতে পারবেন এবং ম্যাচটা আপনার করে নিতে হবে। আমি টমাস টুখেলের একটু চেঞ্জেস গুলা নিয়ে আলোচনা করি। এরিক কোনসাকে নামাইছে, তারপর নিকো রাইলিকে নামাইছে, বোথ দুই ফুল ব্যাক যাদেরকে আগের ম্যাচে স্টার্ট করিয়েছিল, কিন্তু এই ম্যাচে কোনসা এবং নিকো রাইলিকে নামাই নাইনি, চেঞ্জে নামিয়েছেন। মার্কাস রাশফোর্ডকে এমন একটা সময় নামিয়েছেন যেই সময়টাতে আসলে বেসিক্যালি আর 2 মিনিট বা 3 মিনিট বাকি ছিল, হ্যাঁ, এবং বার্নকে নামানো হয়েছে মাচ মোর ডিফেন্সিভ মানে অপশন। আই থিঙ্ক 1-1 এর পর চেষ্টা করেছে এটা 120 মিনিটে নেওয়ার ম্যাচটা। যখন 2-1 এর পর, যখন অ্যাটাকিং প্লেয়ার 2-1 এর পর রাশফোর্ড নামলো, তারা অ্যাটাকিং নামালো, কিন্তু ওই সময় আসলে কিছু করার থাকে না যদি মিরাক্কেল কিছু না হয়। কারণ ওইসব জায়গায় কিন্তু দেখেন মিডফিল্ডও বল পায় না, ডিফেন্সও বল পায় না, সব লং বল মারছে কে? আপনার ইংল্যান্ডের গোলকিপার পিকফোর্ড। হ্যাঁ, ও 4টা লং বল কিন্তু ওই মেরেছে ওই 7-8 মিনিটে। তাহলে আপনার ওই জায়গাটুকুতে আর্জেন্টিনা তাকে মিডলে অপশন দেয় না, প্রেশারে রেখেছে, কারণ ডিফেন্ডারও লং মারতে পারছে না, ওখানে প্রেশার। আপনি দেখেন 90 মিনিটস আপেও যে ধরনের প্রেশার আর্জেন্টিনা লাস্টে করেছে, একটু আগে আপনি বললেন না দাঁড়ায় দাঁড়ায় খেলে, আপনি তাদের প্রেসিং সিস্টেমটা দেখেন। 87-80 পর থেকে প্রেসিং স্টার্ট কিভাবে প্রেসিং করছে, মানে আপনার পাস পর্যন্ত ইংল্যান্ডের ডিফেন্ডারকে বিল্ড আপ পর্যন্ত করতে না দেওয়া, মানে ওই এফোর্টটা প্রথম থেকে দিলে নিশ্চয় লাস্টে দিতে পারতো না। ওই এফোর্টটা ওই সময়টাই ছিল। যদি এফোর্টটা তখন না দিত, আপনি যে বললেন ডিপ ডিফেন্ডিং ইংল্যান্ড যেরকম চলে গেছে, আর্জেন্টিনা তো 7-8 মিনিটের জন্য গিয়েছে গোল করার পর, কিন্তু ওই জায়গাটুকু তো রাখতে পারতো না। কিন্তু আর্জেন্টিনা কি করছে, ওই স্টপারের প্রেসিংটা রেখে দিয়েছে যে তারা জানি ভালোভাবে পাস ক্রিয়েট করতে, ভালো পাস না, লং পাস দিচ্ছে সব গোলকিপার, যার 100% গোলকিপারের 90-80%ও পারফেক্ট হয় না। আর মার্টিনেজের হাতে আপনি জিনিস নর্মালটা বুঝছেন, তাহলে আপনাকে তো খেলতে দেওয়া হয়নি। ওই জায়গাগুলিতে কিছু জায়গায় টেকনিক্যালি আর্জেন্টিনা এগিয়ে, টেকনিক্যালি আর্জেন্টিনা কিছু জায়গায় এগিয়ে বলে আর্জেন্টিনা আইকিউতে এগিয়ে। আমি যদি বলি আইকিউতে এগিয়ে, প্রথম গোলটা মানে যে গোলটা ইকুয়ালাইজিং গোল যে এনজো করেছে, এটা আসলে পুরোটা মিডফিল্ডের ফল্ট ছিল। কারণ হচ্ছে আপনি মিডফিল্ডে আপনি ব্লকটা করেছেন ডিপ। এখন দুইবার যখন এটা রোটেট হয়েছে বল, তখন একটা জায়গায় আপনাকে স্পেস খালি হবে, নাহলে উইং এ খালি হবে, যদি উইং এর কোন লাইনে খালি হবে। যখন মেসির কাছে বল, সবাই মেসিকে দিকে রাখে, এনজোকে কিন্তু একটা বিশাল স্পেস মাঝখানে দিয়েছে। কারণ এইসব জায়গা থেকে আপনার তখন ক্রসে গোল হবে না, ফুল প্যাক ওই জায়গাটুকু কাট ব্যাগে হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু কাট ব্যাগের ওই স্পেসটাও তারা স্টপ করেছে। এই যে এনজো যে কাজটা করেছে, এনজো কিন্তু এর আগেও দুইটা শুট, তিনটা, কিন্তু লাস্ট যেটা করেছে ওটা একদম ডি বক্সের সামনে। এই যে মিডফিল্ড বা ডিফেন্ডারের তাকে যে প্রেস করবে অনেক দূরে, ওই স্পেসটা কিন্তু এনজো ভালোভাবে, ওই বললাম না টেকনিক্যালি কিছুটা সাউন্ড, ওই এনজো ওই জায়গাটাই ক্লিকটা নিয়েছে। আমি যে প্রশ্ন করতে চাই যে 86 মিনিটস মানে 85 বা 86 মিনিটে গিয়ে গোলটা হয়েছে, তার আগ পর্যন্ত ম্যাচটা ইংল্যান্ড 1-0 এগিয়ে থাকা, আপনার কি মনে হয়েছে যে আর্জেন্টিনা কামব্যাক করবে? আসলে ডিফিকাল্ট, কারণ ইংল্যান্ড যেভাবে ডিফেন্ড করতেছিল, লো ব্লক করছিল, মানে 10 জন নিয়ে লো ব্লক করছিল, একটা জায়গায় মনে হয়েছে কারণ এইভাবে ডিফেন্ড করে আপনি ম্যাচ জিততে পারবেন না। এই কারণে মনে হচ্ছিল আর্জেন্টিনা শোধ করে দিবে। কারণ হচ্ছিল আপনি পুরো সেকেন্ড হাফের 5টা বলও আপনি আর্জেন্টিনার গোলকিপারের কাছে নিতে পারেন নাই। সেকেন্ড আপনি বল উইন করার পর 5টা বল টাচ করতে পারেননি, এই দুইটা প্রেশার কিন্তু অনেক বড় প্রেশার। আপনি যদি 5-7টা টাচ করতে পারতেন তাহলে আর্জেন্টিনা ম্যাচ জেতাটা টাফ হয়ে যেত। আপনি কি করলেন, হ্যারি কেন ব্লকটা এমনভাবে তৈরি করলেন, ডিফেন্সের আপনার বড় ডিয়ের
10 মিটারের ওই জায়গাটায় 10 মিটারে। তো আপনি তো ওই দুই জায়গায় যখন আপনি বল উইন করতে পারছেন না, আপনার এই পাশে বল নিতে পারছেন না, বল উইন করে আবার আর্জেন্টাইন ডিফেন্ডারের পায়ে দিয়ে দিচ্ছেন, এভাবে 45 মিনিট 30 মিনিট ম্যাচ ধরে রাখা ডিফিকাল্ট। এটা তো মেক্সিকো না, আপনাকে এটা মাথায় রাখতে হবে, এটা আর্জেন্টিনা, এটা মেক্সিকো না। এই জায়গাটুকুতে আই থিঙ্ক ইংল্যান্ড মিস্টেকটা করেছে। আমার কাছে ওই সময় মনে হচ্ছে যে আসলে ম্যাচটা আর্জেন্টিনা ফিরবে, ওই দূর থেকে গোল করে ফিরবে, কারণ সব কিছু ব্লক, একটা জায়গায় অপশন বারবার খালি হচ্ছিল, এনজো কাজটাই করেছে। এবং এনজো বা তার শুটিং অ্যাকিউরেসি এর আগেও মেবি একটা অল্প একটুর জন্য পিকফোর্ডের হাতে লেগে পিকফোর্ড কোনো রকমে বের করে দিয়েছিল। আরেকটা হলো আপনার বাইরের, হ্যাঁ, ইয়াতে লেগেছে, রডে লেগেছে। ওই একটা দুইটা খুবই ভালো, অলমোস্ট পারফেক্টই ছিল। আর এটা তো আনবিলিভেবল। আপনি যখন এই ধরনের ম্যাচ সুযোগ দিবেন, ফার্স্ট হলো খেলার জন্য আপনি সুযোগ দিয়েছেন, সেকেন্ড হচ্ছিল তাদের কিছু কিছু জায়গায় আর্জেন্টিনা টিম অপশন খুঁজতেছিল, কিছু জায়গায় আপনি অপশন দিয়েছেন। যেমন ডিপলের ক্রসে যদি ম্যাকঅ্যালিস্টার হেডে গোলটা হয়ে যেত, তখনই তো ম্যাচ শেষ। আপনাকে তো তখন সিগন্যাল দিয়েছে, ঠিক আছে, ডিপলের ক্রসে আপনি তো ওই সময় ম্যাচ শেষ, তো ম্যাচটা আপনার আনতে পারেন না, ঠিক আছে। মেসিরও দুর্দান্ত একটা ক্রসে সেম জিনিস, তাহলে আপনাকে নর্মালি ওই জায়গাটুকুতে স্টপিং করার কথা, স্টপ করেন নাই। সেকেন্ড হচ্ছে আপনি বল পাস করার জন্য কিছু স্পেস দিয়েছেন, দুইটা থেকে একটা স্টপ হলে আই থিঙ্ক ইংল্যান্ড ম্যাচ জিততে পারে। আর কেওজের ভেতরে আসলে আর্জেন্টাইনরা কেমনে জানি ফিজিক্যালি একটা অবস্থান নিয়ে ফেলে, এটাও একটা। আমি একটু লিওনেল স্কালোনির চেঞ্জেস গুলা যদি দেখি, যে তিনি একটা সময় আপনার ডিপলকে নামালেন হচ্ছে 72 মিনিটের সময় গিয়ে, সিমিওনিকে তুলে নিয়ে তাকে নামানো হলো, নিকো গঞ্জালেসকে পারেদেসের জায়গায় নামানো হচ্ছে। এইটা আমার কাছে না খুবই আশ্চর্য লেগেছে, যে বিকজ অফ এলিস্টার তো মিডফিল্ডে খেলতে পারে, হ্যাঁ, এনজো নিজেও পারে, ডিপল যেহেতু আসবেই, এখন এলিস্টারকে নাম্বার, কিন্তু ডিপলকে কিন্তু পরে এনেছে, যেহেতু সিমিওনি তখন ছিল আগে, কিন্তু গঞ্জালো কি ওর নাম, নিকো গঞ্জালেসকে আনার রিজন হচ্ছিল আপনার এলিস্টার এনজো ফের্নান্দেজকে মাঝখানে দিয়েছে, যখন দেখে যে মাঝখানটা আবার ফল্ট করতে পারে, তখনই সিমিয়নকে চেঞ্জ করে সে ডিপলকে দিয়ে মাচমোর একটা এলিস্টারকে উপরে তুলে দিয়েছে। সেটাই আসলে একটা বড় থ্রেট তৈরি করেছে, কারণ এলিস্টার যাওয়া মানে ইংল্যান্ডের দুইটা প্লেয়ার এলিস্টারকে ফলো করা ওই জায়গাটুকুতে। এটা আসলে মাইন্ড গেম। কোচিং আসলে কোচ যারা টিমের কোচিং স্টাফ দেখেন না, আমরা আসলে শুধু স্কলানিকে দেখি, অন্য কাউকে কিন্তু দেখি না। আপনি যদি কোচিং স্টাফ দেখেন, সব এক্স ন্যাশনাল টিমের আর্জেন্টাইন প্লেয়ার। পাবলো আইমার লিওনেল মেসির আইডল, আপনাকে কি বলবো, ওয়ান অফ দ্য বেস্ট অ্যাটাকিং মিডফিল্ডার তার সময়, কিন্তু পাবলো আইমার তার মানে ট্যালেন্ট অনুযায়ী খেলতে পারে, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার তার জেনারেশন, তার ওই জেনারেশনের সবাই তাকে আপনি যেন বলে লিওনেল মেসির আইডল ছিল। তার মানে আপনি চিন্তা করে দেখেন, সে তার টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ, ডিফেন্স কোচ স্যামুয়েল, ওয়াল্টার স্যামুয়েল, মানে আপনি তার কোচিং স্টাফ দেখেন। খেলাটা আই থিঙ্ক বসে বসে আমার ফলো করে, আর মানে ইনস্ট্রাকশনটা কিন্তু তার থেকে আসা। এবং প্রত্যেকটা প্লেয়ার যে যখন চেঞ্জিং, আপনি বলতেছিলেন যে চেঞ্জিং এর প্লেয়ার নাই, নাই, অ্যাটাকিং চেঞ্জিং যা আছে ইজ এনাফ। এবং অ্যাটাকিং চেঞ্জিং লাগেও না লিওনেল মেসি একটা মাঠে থাকলে। না, কিছু জায়গায় যেমন লাতারোকে ইউজ করতেছে না, লাতারোকে 80 মিনিটে নামিয়েছে এবং আগের ম্যাচেও গোল করলো, এই ম্যাচেও একটা দুর্দান্ত গোলটা হয় কি, আলভারেজ গোলে ফিরাটা যেমন ইম্পর্টেন্ট ছিল, লাতারো গোলে ফিরাটা আসলে নট অনলি আর্জেন্টাইন টিম, ব্যক্তিগত স্ট্রাইকারের একটা তার লাভ, মানে এটা তার কনফিডেন্স লেভেল। এই ধরনের আপনি ওয়ার্ল্ড কাপে যতগুলি প্লেয়ার দেখেছেন, যে ম্যাচে গোল করেছে, প্রত্যেকটা ম্যাচে স্ট্রাইকাররা গোল করেছে, কোনো জায়গায় স্টপ হয়নি। আপনি চিন্তা করে দেখেন, এক ম্যাচে স্টপ হলে পরের ম্যাচে গোল, এটা একটা নেশা। একটা স্ট্রাইকারের কনফিডেন্স যখন বাড়ে, তার পারফরমেন্সও বাড়বে, তার স্কোরিং ক্ষমতা বাড়বে। যেমন আপনি লাতারোকে দেখেন, লাতারো কী কাজগুলি করতেছে, লাতারোকে আমরা অনেকে দেখতে পারেন কেন নামায়, হিগুয়েনের মতো করবে, অন্য ক্লাস, নাম্বার 9-এর অন্য ক্লাস সে, কারণ সে এমন কিছু কাজ করে, গোল করা তো ইম্পর্টেন্ট, গোল করিয়েছো। আপনি যদি ইজিপ্টের এনজোকে দিয়ে তো গোলটা করালেন, মানে আমি মনে করি অ্যাজ এ টিমে যে সব জায়গায় যে পজিশনে ক্লিক করা দরকার, আর্জেন্টিনায় ওই জায়গায় ক্লিক করেছে, এবং আসলে দিনটা আর্জেন্টিনার জন্য লেখা। এক্স্যাক্টলি, নালে টমাস টুখেল কেন ওই সময় এরকম ডিফেন্সিভ, আর আর্জেন্টিনা তো সেমিফাইনাল কোনো সময় হারেও নাই, ইতিহাসও তার সাক্ষী। ইতিহাস মাঝে মধ্যে হয় না, বাট ইতিহাস এই ওয়ার্ল্ড কাপের
প্রত্যেকটা রেকর্ড ভাঙছে মেসি, এবং ইতিহাস হচ্ছে এটাও একটা ইতিহাস থাকলো। রাইট, 1986-এ চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা এবং 1990-তে তার 4 বছর পরেও ফাইনাল খেলেছিল আর্জেন্টিনা। এটা হতে যাচ্ছে 2022-এ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, 2026-এ আবারও আর্জেন্টিনা। পরপর মানে 2 বিশ্বকাপে আর্জেন্টিনার জেতার ইতিহাস লাস্ট নাই। 4 ওয়ার্ল্ড কাপে 3টা ফাইনাল খেলা, রাইট, এটা ইজ নট ইজি। 2014, 2022, 2022, 2026, মানে 4 বিশ্বকাপে আপনি 3টা ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলছেন, সেম টিম স্কোয়াড, জাস্ট কোচ চেঞ্জ। না 2014 স্কোয়াড না, এটা না, ডেফিনেটলি চেঞ্জ হচ্ছে। লিওনেল মেসি স্টিল না হইয়া, মানে একটা লোকই আছে লিওনেল মেসি, তিনি আসলে সেই লিগেসিটা নিয়ে যাচ্ছেন। তো এই আর্জেন্টিনার যেহেতু ইতিহাস বলে যে একটা ওয়ার্ল্ড কাপ জেতার পরে পরের ওয়ার্ল্ড কাপ জেতা, এইটা 90 ওয়ার্ল্ড কাপ না হারার রিজন অনেক কিছু আছে। 90-তে খুব প্রেসার ছিল আসলে। আই থিঙ্ক ম্যারাডোনা ওই ধরনের ভালো ফুটবল খেলতে পারে নাই 90 ওয়ার্ল্ড কাপের ফাইনালে। আই থিঙ্ক এই ওয়ার্ল্ড কাপে আপনাকে বুঝতে হবে স্পেনের এগেইনস্টে খেলা। একটু আগে বললেন দুইটাই স্পেন, হ্যাঁ দুইটা স্পেন, এবং প্লেইং স্টাইল স্পেনের আরো বেশি ভালো, ফেভারিট থাকবে স্পেন। কিন্তু আপনাকে এটা চিন্তা করতে হবে আর্জেন্টিনা স্পেসের অপেক্ষায় থাকবে। এবং সেই দেখা যাক, মানে দুইটা দলের খেলার ধরনের মধ্যে কিছু পার্থক্য থাকলে আবার কিছু সিমিলারিটিও আছে, সেটা ডেফিনেটলি মাঠে লুইস দে লা ফুয়েন্তে নাকি লিওনেল স্ক্যালোনি কার ট্যাকটিক্সটা কাজ করে যায়। কারণ এখানে যদি লিওনেল মেসি থাকে তাহলে এই মুহূর্তে দুনিয়ার অন্যতম সেরা লিওনেল মেসির মতোই আরেকজন, তার নাম লামিন ইয়ামাল, ভেরি ইয়াং, ভেরি এনার্জেটিক। আপনি স্পেস যদি দেন ইজ ভেরি ডেঞ্জার, আর স্পেস যদি আপনি ক্রিয়েট করতে না দেন তাহলে স্টপ থাকবে। রাইট, দেখা যাক, হোপফুলি একটা ইন্টারেস্টিং ফাইনাল, ভালো ম্যাচ দেখবে, ভালো ওয়ার্ল্ড কাপের ফাইনাল দেখবে সবাই। ওয়েট ক্যান সি। আই থিঙ্ক ওই দিনটা যার হবে সে চ্যাম্পিয়ন হবে। আগেইন ওয়ার্ল্ড কাপের ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন যদি হয় আর্জেন্টিনা, আপনার আমাদের মতো সাপোর্টাররা হ্যাপি হবে। আর সর্বকালের সেরা নিয়ে আর কোনো তর্ক বিতর্ক এখনো কোনো তর্ক নাই। এই তর্ক আমি বহুত আগে থেকে তুলে রেখেছি। এটা আসলে তর্ক বিতর্ক কারা করে? যারা আসলে হেটাররা করে, লাভাররা। আমি সবসময় একটা কথা বলি যে মানে এইসব নিয়ে তর্ক যারা করে তাদের আসলে ফুটবল গলা চুলকায়, আর কিচ্ছু না। ফুটবল জ্ঞান নেই, তারা বুঝে, তারা মেনেও নেয়। মেনে নিয়ে যে জিনিসটা করে সেটা হচ্ছে যে তারা এক ধরনের ইনসিকিউরিটির মধ্যে থেকে। আমি আসলে আর্জেন্টিনার ফাইনাল, স্পেনের ফাইনাল একটা বিশাল, মানে আপনার ওয়ান অফ দ্য বেস্ট ফাইনাল হবে আমার মনে হয়। 2022-এর ওয়ার্ল্ড কাপের ফাইনালটা যেরকম হয়েছিল, ওয়ান অফ দ্য বেস্ট ফাইনাল, হ্যাঁ, এটাও ওয়ান অফ দ্য বেস্ট ফাইনাল হবে। এটা ইজি। যদি স্পেন মনে করে আর্জেন্টিনা থেকে স্পেন বেটার, এটা স্পেন ভুল করবে। কারণ আপনার খেলার ফিলোসফি তো আপনি জানেন, 1000 টাচ হবে কিন্তু গোল করার জায়গাতে কিছুটা হইলো ঘাটতি থাকে। আর আর্জেন্টিনা এদিকে গোল করে যাচ্ছে, ঠিক আছে, 3 গোল 2 গোল 3 গোল 19টা গোল হয়ে গেছে, 17 ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বেশি গোল হয়ে গেছে, গোল করা টিম। আই থিঙ্ক এটাও স্পেনের মাথায় থাকা উচিত। সবকিছু মিলে আমি বলবো যে আপনি একটা বললেন লিওনেল মেসি আছে, স্পেন ভার্সেস লিওনেল মেসি, একটা ইয়ামালও আছে, এটাও ইম্পর্টেন্ট। একই ধরনের, একই ধাঁচের, বাট আমরা ইয়ামালকে ওইভাবে দেখি নাই। হ্যাঁ, ইয়ামালকে সেইভাবে পাওয়া যায় না। লাস্ট ম্যাচে আমরা ফ্রান্সের এগেইনস্ট সামান্য কিছু ঝলক দেখেছি, কিছু জাদু দেখেছি। তার দুই একটা ওই স্পেসের অপেক্ষায় থাকে। আপনি বিহাইন্ড দ্য ডিফেন্ডার বা 1 ভার্সেস 1 তাকে স্পেস দিবেন, সে আপনাকে কিল করে ফেলবে, শেষ করে দিবে। থ্যাংক ইউ ভেরি মাচ মামুনুল ইসলাম মামুন। আমরা শেষ করি আজকে গ্রিনডেল্ট ইন্স্যুরেন্স মাঠ কাঁপানো বিশ্বকাপের আজকের এপিসোডটা শেষ করছি। আর একটা ব্র্যান্ড নিউ এপিসোডে ডেফিনেটলি ফাইনাল ম্যাচের প্রিভিউ, চুলচেরা বিশ্লেষণ এবং প্রেডিকশন নিয়ে হাজির হয়ে যাবো। ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।